সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সৈয়দ মুজতবা আলী রচিত দেশে বিদেশে বইটির ৮ম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। রাতের বেলায় বাদগানাফ সাহেবের সঙ্গে আলাপ করার সুবিধে। সমস্ত রাত ধরে পড়াশোনা করেন আর দিনের বেলা যতটা পারেন ঘুমিয়ে নেন। সেই কারণেই বোধহয় তিনি ভারতবর্ষের সব পাখির মধ্যে প্যাঁচাকে পছন্দ করতেন বেশি। শান্তিনিকেতনে তিনি যে ঘরটায় ক্লাস নিতেন, নন্দবাবু তারই দেয়ালে একটা প্যাঁচা এঁকে দিয়েছিলেন। বাগদানাফ সাহেব তাতে ভারী খুশি হয়ে নন্দবাবুর মেলা তারিফ করেছিলেন। বাগদানাফ জাতি রুশ, মস্কোর বাসিন্দা ও কট্টর জারপন্থী। ১৯১৭ সালের বিপ্লবের সময় মস্কো থেকে পালিয়ে আজারবাইজান হয়ে তেহরান পৌঁছান। সেখান থেকে বসরা হয়ে বোম্বাই এসে বাসা বাঁধেন। ভালো পেহলেভি বা পহলবি জানতেন বলে বোম্বাইয়ের জারাথুস্ত্রি কামা প্রতিষ্ঠান তাঁকে দিয়ে সেখানে অনেক পুঁথিপত্রের অনুবাদ করিয়ে নিয়েছিল। রবীন্দ্রনাথ সে সময়ে রুশ পণ্ডিতদের দুরবস্থায় সাহায্য করবার জন্যে এক আন্তর্জাতিক আহ্বানে ভারতবর্ষের পক্ষ থেকে সাড়া দেন এবং বোম্বাইয়ে বাগদানাফের সঙ্গে দেখা হলে বিশ্বভারতী প্রতিষ্ঠা হওয়ার পূর্বেই তাঁকে ফার্সির অধ্যাপক রূপে শান্তিনিকেতনে নিয়ে আসেন। ১৯১৭ সালের পূর্বে বাগদানাফ রুশের পররাষ্ট্র বিভাগে কাজ করতেন এবং সেই উপলক্ষে তেহরানে ৮ বছর কাটিয়ে অতি উৎকৃষ্ট ফার্সি শিখেছিলেন। রবীন্দ্রনাথ যখন পরবর্তীকালে ইরান যান, তখন সেখানে ফার্সির জন্য অধ্যাপক অনুসন্ধান করলে পণ্ডিতেরা বলেন যে ফার্সি পড়াবার জন্য বাগদানাফের চেয়ে শ্রেষ্ঠ পণ্ডিত পাওয়া অসম্ভব। কাবুলের অন্য জহুরিদের মুখেও আমি শুনেছি যে আধুনিক ফার্সি সাহিত্যে বাগদানাফের লিখনশৈলী আপন বৈশিষ্ট্য দেখিয়ে বিদগ্ধজনের শ্রদ্ধাভাজন হয়েছে। ইউরোপীয় বহু ভাষা তো জানতেনই, তাছাড়া জক্তাই, উসমানলি প্রভৃতি কতকগুলো অজানা অচেনা তুর্কি ভাষা উপভাষায় জবরদস্ত মৌলবীও ছিলেন। কাবুলের মতো জগাখিচুড়ি শহরের দেশি বিদেশি সকলের সঙ্গেই তিনি তাদের মাতৃভাষায় দিব্য স্বচ্ছন্দে কথা বলতে পারতেন। একদিকে অগাধ পাণ্ডিত্য, অন্যদিকে কুসংস্কারে ভর্তি। বাঁ দিকে ঘাড় ফিরিয়ে পিছনের চাঁদ দেখতে পেয়েছেন না তো গোখরোর ফনায় যেন পা দিয়েছেন। সেই দুর্ঘটনার ৩ মাস পরেও যদি তার পেয়ারা বেড়াল বমি করে, তবে ওই বাঁ কাঁধের উপর দিয়ে অপয়া চাঁদ দেখাই তার জন্য দায়ী। মইয়ের তলা দিয়ে গিয়েছ, হাত থেকে পড়ে আরশি ভেঙে গিয়েছে, চাবির গোছা ভুলে মেঝের উপর রেখেছিলে, আর যাবে কোথায়? সে রাত্রে বাগদানাফ সাহেব তোমার জন্য ১ ঘণ্টা ধরে আইকনের সামনে বিড়বিড় করে নানা মন্ত্র পড়বেন। গ্রিক অর্থোডক্স চার্চের তাবৎ সেন্টদের কাছে কান্নাকাটি করে ধন্না দেবেন। পরদিন ভোরবেলা তোমার চোখে মুখে মন্ত্রপুত জল ছিটিয়ে দিয়ে ৩ বছর ধরে অপেক্ষা করবেন তোমার কাছ থেকে কোনো দুঃসংবাদ পাবার জন্য। ৩ বছর দীর্ঘ মেয়াদ, কিছু না কিছু একটা ঘটবেই। তখন বাড়ি বয়ে এসে বাগদানাফ সাহেব তোমার সামনে মাথা নিচু করে জানুতে হাত রেখে বসবেন, মুখে ওই এক কথা, বলিনি, তখনই বলিনি। শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, বড় বড় সাধক মহাপুরুষ যেন এক একটা কাঠের গুঁড়ি হয়ে ভেসে যাচ্ছেন। শত শত কাক তাঁরই উপরে বসে বিনা মেহনতে ভবনদী পার হয়ে যায়। বাগদানাফের পাল্লায় পড়লে ৩ দিনে দুনিয়ার কুল্লে কুসংস্কারের সম্পূর্ণ তালিকা আপনার মুখস্থ হয়ে যাবে। ১ মাসের ভিতর সেগুলো মানতে আরম্ভ করবেন। ২ মাসের ভিতর দেখতে পাবেন বাগদানাফ কাঠের গুঁড়িতে আপনি একা নন, আপনার এবং সাহেবের পরিচিত প্রায় সবাই তার উপরে বসে বসে ঝিমোচ্ছেন। ঘোর বেলেল্লা ২-১টা নাস্তিকের কথা অবশ্যই আলাদা, তারা প্রেম দিলেও কলসির কানা মারে। দয়ালু, বন্ধুবৎসল ও সদানন্দ পুরুষ। তার মুক্ত হস্তের বর্ণনা করতে গিয়ে ফরাসি অধ্যাপক বেনওয়া বলেছিলেন, ইল আশেত লে মাশিন আপের সে লে মাকারোনি, অর্থাৎ মাকারোনি ফুটো করার জন্য তিনি মেশিন কেনেন, সোজা বাংলায় কাকের ছানা কেনেন। কাবুলের বিদেশি দুনিয়ার কেন্দ্রস্থল ছিলেন বাগদানাফ সাহেব। একটি আস্ত প্রতিষ্ঠান বললেও অত্যুক্তি করা হয় না, তাই তার সম্বন্ধে এত কথা বলতে হলো। এক বৃদ্ধা দুঃখ করে বলেছিলেন,
পালা পরবে নেমন্তন্ন পেলে, অরক্ষণীয়া মেয়ে থাকলে মায়ের মহাবিপদ উপস্থিত হয়। রেখে গেলে গলার আল, নিয়ে গেলে লোকের গাল। তারপর বুঝিয়ে বলেছিলেন, বাড়িতে যদি মেয়েকে রেখে যাও তাহলে সমস্তক্ষণ দুর্ভাবনা, ভালো করলুম না মন্দ করলুম। সঙ্গে যদি নিয়ে যাও তবে সকলের কাছ থেকে একই গালাগাল, এতদিন ধরে বিয়ে দাওনি কেন? দেশ ভ্রমণে দেখলুম একই অবস্থা। মোকামে পৌঁছেই প্রশ্ন, দেশটার ঐতিহাসিক পটভূমিকা দেব কি দেব না? যদি না দাও তবে সমস্তক্ষণ দুর্ভাবনা, ভালো করলুম না মন্দ করলুম। যদি দাও তবে লোকের গালাগাল নিশ্চিত খেতে হবে, বিশেষ করে আফগানিস্তানের বেলা। কারণ অরক্ষণীয়া কন্যার যেরকম বিয়ে হয়নি, আফগানিস্তানেরও ইতিহাস তেমনি লেখা হয়নি। আফগানিস্তানের প্রাচীন ইতিহাস পোতা আছে সে দেশের মাটির তলায়, আর ভারতবর্ষের পুরাণ মহাভারতে। আফগানিস্তান গরিব দেশ, ইতিহাস গড়ার জন্য মাটি ভাঙবার ফুরসত আফগানের নেই। মাটি যদি সে নিতান্তই খোঁড়ে তবে সে কাবুলি মঞ্জোদারও বের করবার জন্যে নয়, কয়লার খনি পাবার আশায়। পুরাণ ঘাটাঘাটি করার মতো পাণ্ডিত্য কাবুলির এখনো হয়নি। আমাদেরই কতটা হয়েছে কে জানে। পুরাণের কতটা সত্যিকার ইতিহাস আর কতটা ইতিহাস পাগলাদের বোকা বানাবার জন্য পুরাণকারের নির্মম অট্টহাস্য, তারই মীমাংসা করতে করতে অর্ধেক জীবন কেটে যায়। আফগানিস্তানের অর্বাচীন ইতিহাস নানা ফার্সি পাণ্ডুলিপিতে এদেশে ওদেশে অন্তত 4খানা দেশে ছড়িয়ে পড়ে আছে। এদেশের মাল নিয়ে পণ্ডিতেরা নাড়াচাড়া করেছেন। মাহমুদ বাবুরের ভিতর দিয়ে ভারতবর্ষের পাঠান তুর্কি মোগল যুগের ইতিহাস লেখার জন্য। কিন্তু বাবুরের আত্মজীবনী সঙ্গে নিয়ে আজ পর্যন্ত কোনো ভারতীয় পণ্ডিত আফগানের কথাই ওঠে না। কাবুল, হিন্দুকুশ, বাদাখশান, বাল্ক, মৈমানা, হিরাতে ঘোরাঘুরি করেননি, কারণ আফগান ইতিহাস লেখার শিরোপেড়া নিয়ে ভারতীয় পণ্ডিত এখনও উদ্ব্যস্ত হননি। অথচ এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে আফগানিস্তানের ইতিহাস না লিখে ভারত ইতিহাস লেখবার জো নেই। আফগান রাজনীতি না জেনে ভারতের সীমান্ত প্রদেশ ঠান্ডা রাখবার কোনো মধ্যম নারায়ণ নেই। গোদের উপর আরেক বিস্ফোড়া। আফগানিস্তানের উত্তর ভাগ অর্থাৎ বাল্ক বাদাখশানের ইতিহাস তার সীমান্ত নদী আমুদরিয়ার ওপারের তুর্কিস্তানের সঙ্গে, পশ্চিম ভাগ অর্থাৎ হিরাত অঞ্চল ইরানের সঙ্গে, পূর্ব ভাগ অর্থাৎ কাবুল জালালাবাদ খাস ভারতবর্ষ ও কাশ্মীরের ইতিহাসের সঙ্গে মিশে গিয়ে নানা যুগে নানা রং ধরেছে। আফগানিস্তানের তুলনায় সুইজারল্যান্ডের ইতিহাস লেখা ঢের সোজা, যদিও সেখানে 3টে ভিন্ন জাত আর 4টে ভাষা নিয়ে কারবার। আর শেষ বিপদ, যে 2-4খানা কেতাবপত্র আছে সেগুলো খুললেই দেখতে পাবেন পণ্ডিতেরা সব রামদা উঁচিয়ে আছেন। গান্ধার লিখেই সেই রামদা উঁচিয়েছেন, অর্থাৎ গান্ধার কোথায়। কম্বোজ বলেই সেই খড়গ, অর্থাৎ কম্বোজ বলতে কি বোঝো? কম্বু কণ্ঠী বা কম্বু গ্রীব বলতে বোঝায় যার গলায় শাঁখের গায়ের 3টে দাগ কাটা রয়েছে, যেমন ধরো বুদ্ধের গলায়। কম্বোজ দেশ কি তবে গিরি উপত্যকার কণ্ঠী ঝোলানো দেশ আফগানিস্তান? অথবা কম্বু যেখানে পাওয়া যায় অর্থাৎ সমুদ্র পাড়ের দেশ বেলুচিস্তান? এমনকি দেশগুলোর নামের পর্যন্ত ঠিক ঠিক বানান নেই। যেমন ধরুন বাল্ক, কখনো বলহিকা, কখনো বালহিকা, কখনো বালহিকা। সে কি তবে ফেরদৌসি উল্লিখিত বাল্ক, যেখানে জারথুস্ত্র রাজা গুস্ত আসপকে আবেস্তা মন্ত্রে দীক্ষিত করেছিলেন? সেখান থেকেই কি আজকের দিনের কাবুলিরা জাফরান আর হিং নিয়ে আসে? কারণ ওই দুয়ের নামই তো সংস্কৃতে বালহিকম। রাসেল বলেছেন, পণ্ডিতজন যে স্থলে মতানৈক্য প্রকাশ করেন, মূর্খ যেন তথায় ভাষণ না করে। আমার ঠিক উল্টো বিশ্বাস। আমার মনে হয় ঠিক ওই জায়গায়ই তার কিছু বলার সুযোগ। পণ্ডিতরা তখন একজোট হতে পারেন না বলে সে বারোয়ারি কিল থেকে নিষ্কৃতি পায়। পণ্ডিতে মূর্খে মিলে আফগানিস্তান সম্বন্ধে যেসব তথ্য আবিষ্কার করেছেন তার মোটামুটি তত্ত্ব এই: আর্য জাতি আফগানিস্তান খাইবার পাস হয়ে ভারতবর্ষে এসেছিল। পামির, দার্দিস্তান বা পৈশাচ ভূমি কাশ্মীর হয়ে নয়। বোগাস কোই বর্ণিত মিতানি রাজ্য ধ্বংসের পরে যদি এসে থাকে, তবে প্রচলিত আফগান কিংবদন্তি যে আফগানরা ইহুদিদের অন্যতম পথভ্রষ্ট উপজাতি, সেটা সম্পূর্ণ মিথ্যা নয়। অর্থাৎ
কিংবদন্তি দেশ ঠিক রেখেছে, কিন্তু পাত্র নিয়ে গোলমাল করে ফেলেছে। গান্ধারী কান্দাহার থেকে এসেছিলেন। পাঠান মেয়ের দৈর্ঘ্য প্রস্থ দেখেই বোধ করি মহাভারতকার তাকে শতপুত্রবতী রূপে কল্পনা করেছিলেন। বৌদ্ধ ধর্ম অভ্যুদয়ের সঙ্গে সঙ্গে উত্তর ভারতবর্ষ ও আফগানিস্তানের ইতিহাস স্পষ্টতর রূপ নিতে আরম্ভ করে। উত্তর ভারতের 16টি রাজ্যের নির্ঘণ্টে গান্ধার ও কম্বোজের উল্লেখ পাই। তাদের বিস্তৃতি প্রসার সম্বন্ধে প্রশ্ন জিজ্ঞাসা করলে পণ্ডিতেরা সেই রামদা দেখান। এ যুগে এবং তারপরও বহু যুগ ধরে ভারত ও আফগানিস্তানের মধ্যে যেরকম কোনো সীমান্ত রেখা ছিল না, ঠিক তেমনি আফগান ও ইন্দো ইরানিয়ান ভূমি পারস্যের মধ্যে কোনো সীমান্ত ভূমি ছিল না। বক্ষু বা আমদরিয়ার উভয় পারের দেশকে সংস্কৃত সাহিত্যে ভারতের অংশরূপে ধরা হয়েছে। প্রাচীন ইরানি সাহিত্যে তাকে আবার ইরানের অংশরূপে গণ্য করা হয়েছে। তারপর ইরানি রাজা সাইরাস মানে কুরস সম্পূর্ণ আফগানিস্তান দখল করে ভারতবর্ষের সিন্ধু নদ পর্যন্ত অগ্রসর হন। সিকান্দার শাহের সিন্ধু দেশ জয় পর্যন্ত আফগানিস্তান ও পশ্চিম সিন্ধু ইরানের অধীনে থাকে। সিকান্দার উত্তর আফগানিস্তান হয়ে ভারতবর্ষে ঢোকেন, কিন্তু তার প্রধান সৈন্যদল খাইবার পাস হয়ে পেশাওয়ারে পৌঁছয়। খাইবার পেরোবার সময় সীমান্তের পার্বত্য জাতি পাহাড়ের চূড়াতে বসে সিকান্দারি সৈন্যদলকে এতই উদ্ব্যস্ত করেছিল যে গ্রিক সেনাপতি তাদের শহর গ্রাম জ্বালিয়ে তার প্রতিশোধ নিয়েছিলেন। সিকান্দারের সিন্ধু জয় ভারতবর্ষের ইতিহাসে যেরকম জোর দাগ কেটে গিয়েছে, তেমনি গ্রিক অধিকারের ফলে আফগানিস্তানও ভৌগোলিক আরিয়া, আরাখোসিয়া, গেদ্রোসিয়া, পারাপানিসোদাই ও দ্রাঙ্গিয়ানা অর্থাৎ হিরাত, বাল্ক, কাবুল, গজনি ও কান্দাহার প্রদেশে বিভক্ত হয়ে ভৌগোলিক ও ঐতিহাসিক রূপ নিতে আরম্ভ করে। সিকান্দার শাহের মৃত্যুর কয়েক বছরের মধ্যেই চন্দ্রগুপ্ত মৌর্য সমস্ত উত্তর ভারতবর্ষ দখল করে গ্রিকদের মুখোমুখি হন। ফলে হিন্দুকুশের উত্তরের বাল্হিক প্রদেশ ছাড়া সমস্ত আফগানিস্তান তার অধীনে আসে। মৌর্য বংশের পতন ও শুঙ্গ বংশের অভ্যুদয় পর্যন্ত আফগানিস্তান ভারতবর্ষের অংশ হয়ে থাকে। ভারতীয় আর্যদের চতুর্বেদ ও ইরানি আর্যদের আবেস্তা একই সভ্যতার বিকাশ। কিন্তু মৌর্য যুগে একদিকে যেমন বেদ বিরোধী বৌদ্ধ ধর্মের প্রসার হয়, অন্যদিকে তেমনি ইরানি ও গ্রিক ভাস্কর শিল্প ভারতীয় কলাকে প্রায় সম্পূর্ণ অভিভূত করে ফেলে। অশোকের বিজয়স্তম্ভের মসৃণতা ইরানি ও তার রসবস্তু গ্রিক। সে যুগের বিশুদ্ধ ভারতীয় কলার যে নিদর্শন পাওয়া গিয়েছে তার আকার রূঢ়, গতি পঙ্কিল, কিন্তু সে ভবিষ্যৎ বিকাশের আশায় পূর্ণগর্ভ। অশোক বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য মাধ্যন্তিক নামক শ্রমণকে আফগানিস্তানে পাঠান। সমস্ত দেশ বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল কিনা বলবার উপায় নেই, কিন্তু মনে হয় আফগানিস্তানের অনুর্বরতা বর্ণাশ্রম ধর্মের অন্তরায় ছিল বলে আফগান জনসাধারণের পক্ষে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হওয়া অপেক্ষাকৃত সহজ হয়েছিল। 2 শতাব্দীর ভিতরেই আফগানিস্তানের বহু গ্রিক, সিথিয়ান ও তুর্ক বুদ্ধের স্মরণ নিয়ে ভারতীয় সভ্যতা সংস্কৃতির সঙ্গে সম্মিলিত হয়ে বেদ আবেস্তার ঐতিহ্য বৌদ্ধ ধর্মের ভিতর দিয়ে কিছুটা বাঁচিয়ে রাখে। উত্তর আফগানিস্তানের বাল্ক প্রদেশ মৌর্য সম্রাটদের যুগে গ্রিক সাম্রাজ্যের অংশীভূত ছিল। মৌর্য বংশের পতনের সঙ্গে সঙ্গে বাল্ক অঞ্চলে গ্রিকদের ভিতর অন্তকলহ সৃষ্টি হয় এবং বাল্কের গ্রিকগণ হিন্দুকুশ অতিক্রম করে কাবুল উপত্যকা দখল করে। তারপর পাঞ্জাবে ঢুকে গিয়ে আরও পূর্ব দিকে অগ্রসর হতে থাকে। এদের একজন রাজা মেনান্দের, পালি ধর্মগ্রন্থ মিলিন্দ পঞ্চহর রাজা মিলিন্দ নাকি পূর্বে পাটালিপুত্র ও দক্ষিণে আধুনিক করাচি পর্যন্ত আক্রমণ করেন। মধ্য ও দক্ষিণ আফগানিস্তান তথা পশ্চিম ভারতের গ্রিক রাজাদের কোনো ভালো বর্ণনা পাবার উপায় নেই। শুধু এক বিষয়ে ঐতিহাসিকের তৃষ্ণা তারা মেটাতে জানেন। কাবুল থেকে 30 মাইল দূরে বেগ্রাম উপত্যকায় এদের তৈরি হাজার হাজার মুদ্রা প্রতি বৎসর মাটির তলা থেকে বেরোয়। খ্রিস্টপূর্ব 260 থেকে খ্রিস্টপূর্ব 120 রাজ্যকালের ভিতর অন্তত 29 জন রাজা ও 3 জন রানীর নাম চিহ্নিত মুদ্রা এ যাবৎ পাওয়া গিয়েছে। এগুলোর উপরে
গ্রিক ও খরষ্ঠী এবং শেষের দিকের মুদ্রাগুলোর উপরে গ্রিক ও ব্রাহ্মী হরফে লেখা রাজা রানীর নাম পাওয়া যায়। এ যুগে রাজায় রাজায় বিস্তর যুদ্ধবিগ্রহ হয়েছিল, কিন্তু আফগানিস্তান ও পশ্চিম ভারতের যোগসূত্র অটুট ছিল। আবার দুর্যোগ উপস্থিত হল। আমদরিয়ার উত্তরের শক জাতি ইউএচিদের হাতে পরাজিত হয়ে আফগানিস্তান ছেয়ে ফেলল। কাবুল দখল করে তারা দক্ষিণ পশ্চিম দুদিকেই ছড়িয়ে পড়ে। দক্ষিণ আফগানিস্তান, বেলুচিস্তান ও সিন্ধু দেশে তাদের বসতি পাকাপাকি হলে পর এই অঞ্চলের নাম সংস্কৃতে শক দ্বীপ ও ইরানিতে সাকাস্তান হয়। বর্বর শকেরা ইরানি, গ্রিক ও ভারতীয়দের সংস্রবে এসে কিছুটা সভ্য হয়েছিল বটে, কিন্তু আফগানিস্তানের ইতিহাসে তারা কিছু দিয়ে যেতে পারেনি। শকদের হারায় ইন্দো পার্থিয়ানরা। এদের শেষ রাজা ফার্নেস নাকি যীশুখ্রিস্টের শিষ্য সেন্ট টমাসের হাতে খ্রিস্টান হন, কিন্তু এই সেন্ট টমাসের হাতেই নাকি আবিসিনিয়াবাসী হাবশিরাও খ্রিস্টান হয় ও এরই কাছে মালাবার ও তামিলনাড়ুর হিন্দুরাও নাকি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। মাদ্রাজের কয়েক মাইল দূরে এক পাহাড়ের উপর সেন্ট টমাসের কবর দেখানো হয়। কাজে আফগানিস্তানে খ্রিস্ট ধর্ম প্রচার বোধ করি বিশেষ বিশ্বাসযোগ্য নয়। কুষাণ সম্রাটদের ইতিহাস ভারতে অজানা নয়। কুষাণ বংশের দ্বিতীয় রাজা ভীম শক ও ইরানি পার্থিয়ানদের হারিয়ে আফগানিস্তান দখল করেন। কনিষ্ক পশ্চিমে ইরান সীমান্ত ও উত্তরে কাশগড়, খোটান, ইয়ারকান্ত পর্যন্ত রাজ্য বিস্তার করেন। পেশাওয়ারের বাইরে কনিষ্ক যে স্তূপ নির্মাণ করিয়ে বুদ্ধের দেহাস্থি রক্ষা করেন, তার জন্য তিনি গ্রিক শিল্পী নিযুক্ত করেন। সে শিল্পী ভারতীয় গ্রিক না আফগান গ্রিক বলা কঠিন, দরকারও নেই, কারণ পশ্চিম ভারত ও আফগানিস্তানের মধ্যে তখনও সংস্কৃতিগত কোনো পার্থক্য ছিল না। যে স্তূপে কনিষ্ক শেষ বৌদ্ধ অধিবেশনের প্রতিবেদন তাম্রফলকে খোদাই করে রেখেছিলেন, তার সন্ধান এখনও পাওয়া যায়নি। জালালাবাদে যে অসংখ্য স্তূপ এখনও খোলা হয়নি, তারই একটার ভিতরে যদি সে প্রতিবেদন পাওয়া যায়, তাহলে আফগান ঐতিহাসিকেরা আশ্চর্য হবেন না। কনিষ্ককে যদি ভারতীয় রাজা বলা হয়, তাহলে তাকে আফগান রাজা বলতেও আপত্তি নেই। ধর্মের কথা এখানে অবান্তর। কনিষ্ক বৌদ্ধ হওয়ার বহু পূর্বেই আফগানিস্তান তথাগতের শরণ নিয়েছিলেন। ভারতবর্ষে কুষাণ রাজ্য পতনের পরও আফগানিস্তানে কিদার কুষাণগণ 200 বছর রাজত্ব করেন। এ যুগের সবচেয়ে মহৎ বাণী গান্ধার শিল্পে প্রকাশ পায়। ভারতীয় ও গ্রিক শিল্পীর যুগ্ম প্রচেষ্টায় যে কলা বৌদ্ধ ধর্মকে রূপায়িত করে, তার শেষ নিদর্শন দ্বাদশ শতাব্দী পর্যন্ত ভারতবর্ষে পাওয়া যায়। তার যৌবন মধ্যাহ্ন আফগানিস্তান ও পূর্ব তুর্কিস্তানের 6ষ্ঠ শতকের শিল্পে স্বপ্রকাশ। গুপ্ত যুগের শিল্প প্রচেষ্টা গান্ধারের কাছে কতটা ঋণী তার ইতিহাস এখনও লেখা হয়নি। ভারতবর্ষের সংকীর্ণ জাতীয়তাবোধ কখনো কখনো গান্ধার শিল্পের নিন্দা করেছে। যেদিন বৃহত্তর দৃষ্টি দিয়ে দেখতে শিখব, সেদিন জানব যে ভারতবর্ষ ও আফগানিস্তানকে পৃথক করে দেখা পরবর্তী যুগের কুসংস্কার। বৌদ্ধ ধর্মের অনুপ্রেরণায় ভারত অনুভূতির ক্ষেত্রে যে সার্বভৌমিকত্ব লাভ করতে সক্ষম হয়েছিল, পরবর্তী যুগে তা আর কখনো সম্ভবপর হয়নি। আফগানিস্তানের ভূগর্ভ থেকে যেমন যেমন গান্ধার শিল্পের নিদর্শন বেরোবে, সঙ্গে সঙ্গে সে দেশের চারুকলার ইতিহাস লেখা হয়ে ভারতবর্ষকে তার ঋণ স্বীকার করাতে বাধ্য করবে। ভারতবর্ষে যখন গুপ্ত সম্রাটদের সুশাসনে সনাতন ধর্ম বৈষ্ণব রূপ নিয়ে প্রকাশ পেল, আফগানিস্তান তখনও বৌদ্ধ ধর্ম ত্যাগ করেনি। মৌর্যদের মতো গুপ্তরা আফগানিস্তান জয় করার চেষ্টা করেননি, কিন্তু আফগানিস্তানে পরবর্তী যুগের শক শাসনপতিগণ হীনবল। 5ম শতকের চীন পর্যটক ফা হিয়েন কাবুল খাইবার হয়ে ভারতবর্ষে আসবার সাহস করেননি। খুব সম্ভব আফগান সীমান্তের অরাজকতা থেকে প্রাণ বাঁচিয়ে অনেক দূরের অনেক কঠিন রাস্তা পামির কাশ্মীর হয়ে ভারতবর্ষ পৌঁছান। তারপর বর্বর হুন অভিযান ঠেকাতে গিয়ে ইরানের রাজা ফিরোজ প্রাণ দেন। হুন অভিযান আফগানিস্তানের বহু মঠ ধ্বংস করে ভারতবর্ষে পৌঁছয়। গুপ্ত সম্রাটদের সঙ্গে তাদের যেসব লড়াই হয়, সেগুলো ভারতবর্ষের ইতিহাসে লেখা আছে।
এই হুন এবং আফগানদের সংমিশ্রণের ফলে পরবর্তী যুগে রাজপুত বংশের সূত্রপাত। 7ম শতকে হিউয়েন সাং তাশকান্দ সামারকান্দ হয়ে আমু দরিয়া অতিক্রম করে কাবুল পৌঁছন। কাবুল তখন কিছু হিন্দু, কিছু বৌদ্ধ। ততদিনে ভারতবর্ষে হিন্দু ধর্মের নবজীবন লাভের স্পন্দন কাবুল পর্যন্ত পৌঁছেছিল। শান্ত ভারতবাসী যখন বেশি দিন বৌদ্ধ ধর্ম সইতে পারল না, তখন দুর্ধর্ষ আফগানের পক্ষে যে জীবে দয়ার বাণী মেনে চলতে কষ্ট হয়েছিল তাতে বিশেষ সন্দেহ করার কারণ নেই। হিউয়েন সাং কান্দাহার, গাজনি, কাবুলকে ভারতবর্ষের অংশরূপে গণ্য করেছেন। এখন আরব ঐতিহাসিকদের যুগ। তাদের মতে আরবরা যখন প্রথম আফগানিস্তানে এসে পৌঁছয় তখন সে দেশ কনিষ্কের বংশধর তুর্কি রাজার অধীনে ছিল, কিন্তু পরে তার ব্রাহ্মণ মন্ত্রী সিংহাসন দখল করে ব্রহ্মণ্য রাজ্য স্থাপন করেন। 871 সনে ইয়াকুব বিন লয়েস কাবুল দখল করেন। শাহিয়া বংশ তখন পাঞ্জাবে এসে আশ্রয় নেন। শেষ রাজা ত্রিলোচন পাল গাজনির সুলতান মাহমুদের হাতে 1021 সনে পরাজিত হন। আফগানিস্তানের শেষ হিন্দু রাজবংশের বাকি ইতিহাস কাশ্মীরে। কালহানের রাজতরঙ্গিনীতে তাদের বর্ণনা আছে। এখানে এসে ভারতীয় পণ্ডিতগণ এক প্রকাণ্ড ঢেরা কাটেন। আমি পণ্ডিত নই, আমার মনে হয় তার কোনোই কারণ নেই। প্রথম আর্য অভিযানের সময় কিংবা তারও পূর্ব থেকে আফগানিস্তান ও ভারতবর্ষ নানা যুদ্ধ বিগ্রহের ভিতর দিয়ে 19বিংশ শতাব্দী পর্যন্ত একই ঐতিহ্য নিয়ে পরস্পরের সঙ্গে যোগসূত্র অবিচ্ছিন্ন রাখবার চেষ্টা করেছে। যদি বলা হয় আফগানরা মুসলমান হয়ে গেল বলে তাদের অন্য ইতিহাস, তাহলে বলি তারা একদিন অগ্নি উপাসনা করেছিল, গ্রিক দেবদেবীর পূজা করেছিল, বেদ বিরোধী বৌদ্ধ ধর্মও গ্রহণ করেছিল। তবুও যখন দুই দেশের ইতিহাস পৃথক করা যায় না, তখন তাদের মুসলমান হওয়াতেই হঠাৎ কোন মহাভারত অশুদ্ধ হয়ে গেল। বুদ্ধের স্মরণ নিয়ে কাবুলি যখন মাগাধাবাসী হয়নি, তখন ইসলাম গ্রহণ করে সে আরব হয়ে যায়নি। ভারতবর্ষের ইতিহাস থেকে মুসলিম আফগানিস্তান, বিশেষ করে কান্দাহার, গাজনি, কাবুল, জালালাবাদ বাদ দিলে ফ্রন্টিয়ার, বান্নু, কোহাট, এমনকি পাঞ্জাবও বাদ দিতে হয়। পার্থক্য তবে কোথায়? যদি কোনো পার্থক্য থাকে তবে সে শুধু এইটুকু যে মাহমুদ গাজনির পূর্বে ভারতবর্ষের লিখিত ইতিহাস নেই। মাহমুদের পরে প্রতি যুগে নানা ভূগোল, নানা ইতিহাস লেখা হয়েছে, কিন্তু আমাদের জ্ঞান অজ্ঞানের শক্ত জমি এবং চোরাবালির উপর তো আর ইতিহাসের তাজমহল খাড়া করা হয় না।